নমস্কার বন্ধুরা। তো আমাদের ইউনিস চাচার মাথায় তো গ্যাস উঠে গেছে, আর এটা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে তা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেননা হালেই গোটা বাংলাদেশ জুড়ে এতটা মারাত্মক গ্যাসের ক্রাইসিস তৈরি হয়েছে যে চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা, নারায়ণগঞ্জের মতন জেলা, এমনকি ওদের রাজধানী ঢাকাতে ফ্যাক্টরি চালানো ভুলেই যান। মানুষ যে সামান্য রান্না করে খাবে তার জন্যও কিন্তু জ্বালানি গ্যাস পাওয়া যাচ্ছে না, যার দরুন পরিস্থিতি বিগড়ে যেতে বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ফৈজুল কি বলছে, ওরা নতুন করে বাংলাদেশের কোনো বাড়িতে আর কোনো গ্যাসের কানেকশনই দেবে। এমনকি ওনার দাবি যদি ওদের কাছে সুযোগ থাকতো তাহলে ঢাকার সমস্ত বাড়িতে যে গ্যাসের সাপ্লাই রয়েছে সেটাকে ওরা কেটে দিত। মানে জাস্ট কল্পনা করুন কি লেভেলের চিন্তাভাবনা। দেশে গ্যাসের সংকট তৈরি হয়েছে, তাকে ঠেকাবে, তা না করে উল্টে মানুষের বাড়িতে গ্যাস বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। কারণ ওনার লজিক হল মানুষ বেশি করে গ্যাস ব্যবহার করছে, গ্যাসের অপচয় হচ্ছে, তাই এই ক্রাইসিস তৈরি হয়েছে। অসাধারণ। না বাড়িতে গ্যাস থাকবে, না গ্যাসের কানেকশন থাকবে, আর না এই সংকট তৈরি হবে। এই না হলে নোবেলজয়ী ইউনিসের বুদ্ধি। আর একে তো এই গ্যাসের সংকট, এর মধ্যে আবার খাদ্য সংকট আরও মাথা খারাপ অবস্থা করে দিয়েছে। কিছুদিন আগেই এরা কত বড় বড় হুমকি দিচ্ছিল, আমরা ভারতকে বয়কট করব, ভারতের জিনিস লাগবেই না। এখন বাংলাদেশের মিডিয়া কি বলছে যে মোহাম্মদ ইউনিস তো ভারতের সাথে সরকারিভাবে অতিরিক্ত চাল আমদানির জন্য কথাবার্তা চালাচ্ছে, কিন্তু মুশকিল হলো ভারত চাল দিতেই রাজি হচ্ছে না। এদেরই একটা খবর দাবি করেছে ভারতের দরজায় চাল চেয়ে দাঁড়িয়ে রয়েছে ইউনিস, কিন্তু এখনও সাড়া মেলে। তো বাংলাদেশের মিডিয়া যদি এই ধরনের হেডলাইন করে তাহলে বুঝতে পারছেন পরিস্থিতি কতটা খারাপ। ভারত এখানে কিন্তু বাংলাদেশের সাথে ব্যবসায়ীতে আগ্রহী নয়, ওদেরই সরকার হাতে পায়ে ধরার মতন অবস্থা। অর্থাৎ বেসিক্যালি দিল্লি না ঢাকা করতে গিয়ে এখন চালের গোলায় ফাঁকা হয়ে গেছে, যার ধরুন বাংলাদেশ এই বিপদ থেকে বাঁচতে কখনো IMF, কখনো ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাচ্ছে যাতে কিছু বিলিয়নের লোন পাওয়া যায়। আর ফাইনালি খবর এসেছে যে বাংলাদেশে এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে এটাকে মেটাতে বিশ্ব ব্যাংক $640 মিলিয়ন ঋণ দিয়েছে। ওদিকে আবার সেমভাবে IMFও অতিরিক্ত $1 বিলিয়ন লোন ঘোষণা করেছে, এবং এই সমস্ত লোনের টাকায় আপাতত মোহাম্মদ ইউনিস নাকি বাংলাদেশকে কোনো রকমে ঠেকিয়ে রেখেছে। কিন্তু আপনারা যারা আমার আগেকার ভিডিওগুলো দেখেছেন তারা তো জানবেন আমি স্পষ্ট ভাষায় একটা কথা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আমেরিকা এমনি এমনি এত উদারতা দেখায়। ওরা মোহাম্মদ ইউনিসকে বসাতে কোটি টাকা খরচ করেছে, ওদের IMF, বিশ্ব ব্যাংক থেকে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে, তার বিনিময়ে কিছু তো করতে হবে। তো সোজা জবাব হলো এই লোনের টাকায় ওদের গ্যাসের সংকট মিটবে কিনা আমি জানি না, তবে একটা বিষয় ঘটবে। প্রথমত বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিকে আমেরিকার কোম্পানি দখল করে নেবে, ওদের ইকোনমিকে আমেরিকা কন্ট্রোল করবে, বা আমেরিকা লেড কোম্পানিগুলো, স্পেশালি এই গ্যাসের সংকটের পর তো বটে। দ্বিতীয়ত এই লোনের পরিবর্তে ওদের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটিতে অতিরিক্ত ইনভেস্টমেন্ট করানো হবে, আর এই পুরো ঋণের বোঝা চাপানো হবে বাংলাদেশের সাধারণ জনগণের ওপর। ইউনিস তো দেখতেই পাচ্ছে এত সমস্যা সত্ত্বেও কিছুতেই বাংলাদেশের গদি ছাড়ছে না, আর্মির সাথে পর্যন্ত ঝামেলা শুরু হয়ে গেছে। অবশ্য ব্যক্তিগতভাবে ভারত সহ ভারতের জনগণ তো এটাই চায় যে মোহাম্মদ ইউনিস আরও 20 বছর ক্ষমতায় থাক, কারণ যতদিন ইউনিস থাকবে তত বাংলাদেশ বরবাদ হবে, যাতে ভবিষ্যতে ভারত নিজের ইশারায় ওদেরকে না যেতে পারে। কিভাবে? তো এখানে আমাদের দুটো বড় ফায়দা হচ্ছে। এক তো যত বাংলাদেশে গ্যাসের সংকট তৈরি হবে তার সরাসরি প্রভাব পড়বে ওদের গার্মেন্ট শিল্পে, আর একই সময়ে আমাদের দেশ মূলত উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটের যে গার্মেন্ট শিল্প সেগুলো কিন্তু আরও বেশি বাড়ছে, বাংলাদেশের বাজার দখল হচ্ছে। একা যদি উত্তরপ্রদেশকে দেখেন ওখানেই 10,000 কোটি টাকার বেশি নিবেশ হয়েছে, মানে $1 বিলিয়ন বেশি। এতে আমাদের ইকোনমিক ফায়দার সাথে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে নিজের যে স্বাধীনতা সেটাই হারিয়ে ফেলছে। কারণ যতদিন নিজের দেশের ইকোনমি নিজের হাতে থাকবে ততদিনই একটা দেশ নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু দেশের শিল্প, অর্থনীতি এগুলো শেষ হয়ে গেলে বাঁচার জন্য তো ডেফিনেটলি অন্য দেশের ওপরেই নির্ভর করতে হয়। পাকিস্তানকে দেখুন, আমেরিকার চীন যখন চায় ওদেরকে না চায়, পাকিস্তানের সিদ্ধান্ত পুরোটাই ইনফ্লুয়েন্স হয় এই দুটো দেশ। সেমভাবে এবার যখন বাংলাদেশে কোনো একটা নির্বাচিত সরকার আসবে
তাকে যে করেই হোক জনগণের ডিমান্ড তো মেটাতেই হবে। তখন ভারতের খেলা শুরু হবে। সবচেয়ে ভালো উদাহরণ রয়েছে মালদ্বীপ আর শ্রীলঙ্কাতে। এখানে সুবিধা হলো যে সরকার যদি ভারত বিরোধীও হয়, কট্টর ভারত বিরোধী হয়, তাও কিন্তু আমরা নিজেদের ইশারায় তাদেরকে নাচাতে পারব। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কমিউনিস্ট, মালদ্বীপে ইসলামিস্ট, দুটোই কট্টর ভারত বিরোধী, হিন্দু বিরোধী সরকার। তাও কিন্তু দুটো দেশের সেটাই কাজ হচ্ছে যেটা ভারত চাইছে। দ্বিতীয়ত, আমাদের যে একটা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশকে নিয়ে, অবৈধ অনুপ্রবেশ, তারও সমাধান করে দিচ্ছে ইউনিস। গতকালও 18 জনকে ভারত ফেরত পাঠিয়েছে। ডেইলি 50, 60, 70 জন করে ফেরত পাঠাচ্ছে, কোনো দিন 100 পার করছে, যার কিন্তু কোনো হিসাব নেই। যারা সীমান্তে ধরা পড়ছে তাদের সংখ্যা জানা গেছে, কিন্তু আসলে যারা ধরা পড়েন এই রকম কত হাজার মানুষকে প্রতিদিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে সীমান্তে, তার খবর কে রাখছে? তার মাঝে ভারত সরকার যেভাবে বাংলাদেশের সমস্ত সুবিধা বাতিল করেছে, ওদের দেশ কিন্তু ধীরে ধীরে শেষ হচ্ছে, যার ফলে বাংলাদেশ আসলে আরও ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এটা কতটা বিপদের বা কতটা ক্ষয়ক্ষতি ওদের হয়েছে তা এখন বোঝা যাবে। এটা বোঝা যাবে ইউনিস চলে যাওয়ার পর, নির্বাচিত সরকার আসার পর।